শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। আমি আলিয়া আক্তার পড়ি, বাংলা ইনস্ট্রাক্টর ও চালক। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং চালকের সাথে আছো। চলে আসলাম বাংলা প্রথম বছর অসাধারণ একটি লাইভ ক্লাস নিয়ে। দ্রুত সবাই জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পরপরই আপুকে কমেন্ট করে জানিয়ে দিবে কি অবস্থা, কেমন আছো, কে কোথা থেকে জয়েন হচ্ছে। পাশাপাশি আরেকটি কাজ করবে, ক্লাসটি অনেক বেশি শেয়ার এবং তোমার ফ্রেন্ডের মধ্যে মেনশন করে দিবা, বাকিরা যেন একই সাথে আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে। ওকে, এই মুহূর্তে আমরা একটু চেক করে নিব অলরেডি আমাদের সাথে কারা কারা জয়েন হয়ে গিয়েছে। আচ্ছা, অনেকে আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে এবং অনেকে সালাম জানিয়েছো। সবার সালামের উত্তর একসঙ্গে দিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এন্ড দেন তোমরা কোথা থেকে জয়েন হচ্ছো এবং তোমাদের পড়াশোনা কেমন চলছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, অনেকেই জয়েন হয়ে গিয়েছো। ওকে ওকে ওকে। আচ্ছা, তোমরা বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে, বাংলা ফার্স্ট পেপার কেমন চলছে, কতটুকু বাসায় রিড করো একটু বলবা। কে কোথা থেকে জয়েন হয়েছে? আচ্ছা, দিনাজপুর থেকে আছে, ময়মনসিংহ থেকে আছে। ওকে, আচ্ছা, তোমাদের বরাবরের মতোই যে একটা কাজ থেকে তোমাদেরকে বলা হয় যে তোমরা ক্লাসটা অনেক বেশি শেয়ার এবং মেনশন করে দেবা। ক্লাস শেয়ার এবং মেনশনের কারণটাও বলা হয়েছে। তোমাদের যেহেতু এগুলোর উপর একটা কন্টেস্ট হয় এবং সেই কন্টেস্টে বিজয়ী হয়ে গিফট পাওয়ার একটা সুযোগ আছে। তো তোমাদের কি করতে হবে, ক্লাসটা অনেক বেশি শেয়ার করে দিতে হবে। তোমরা শেয়ার করে দাও। আমি 24 ব্যাচ, আপনার ক্লাসগুলো অনেক হেল্পফুল ছিল। মোহাম্মদ মিরাজ বলছে থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর একটা কমেন্ট করেছো, তোমাদের জন্য শুভকামনা রইল। না, বেশি দেরি করা নাই, আমরা মাত্রই শুরু করেছি। আমরা একটু সময় নিব, ঠিক আছে? আমরা জাস্ট কয়েক মিনিট ওয়েট করব। এই সময়গুলোর মধ্যে তোমরা লাইভটা শেয়ার এবং মেনশন করে দিবা তোমার ফ্রেন্ডদের মধ্যে, যেন তারা আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে, ঠিক আছে? একটু একটু দ্রুত তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, বেশি সময় নিব না, আমরা একটু দেরি করে ফেলছি লাইভে আসতেই। তো এখন যতটুকু সময় নিয়েছি এই সময়টা নিব জাস্ট তোমরা তোমার ফ্রেন্ডদের মধ্যে ক্লাসটা শেয়ার দেবে, যেন বাকিরা আমাদের সাথে দ্রুত জয়েন হয়ে যেতে পারে। ওকে, আর গিফটের যে ব্যাপারটা আছে তোমরা তো জানোই, গিফট পেতে হলে তোমাদের অবশ্যই লাইভটা অনেক বেশি শেয়ার এবং মেনশন করতে হবে। সর্বোচ্চ শেয়ার হয়ে পেয়ে যাবে আমাদের চলচ্চিত্র প্ল্যাটফর্ম থেকে গিফট। গিফট পেতে সবারই ভালো লাগে, শুধু তোমরা কি করবা, গিফট পাওয়ার জন্য হলো লাইভটা শেয়ার দিতে হবে। কে কতটা শেয়ার দিতে পেরেছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা যারা শেয়ার দিয়েছো তারা অবশ্যই শেয়ার ডান লিখো। সানিয়া আক্তার, জেসিকা, থ্যাংক ইউ সো মাচ। অনেকে শেয়ার ডান বলছো, যারা যারা শেয়ার দিয়েছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। বিধি রানী শেয়ার ডান দিয়েছে। ওকে, ময়মনসিংহ থেকে সাইমা। আচ্ছা, তোমরা শেয়ার ডান লিখো, ডান লিখো দ্রুত। আমরা 3 মিনিট সময় নেব, 25 থেকে আমরা ক্লাস স্টার্ট করব। শেয়ার ডান দিয়েছে তাজকির তাবাচ্চুম, কি না তারান্নম তাজ, সরি। ওকে, ডান। অর্থে শেয়ার ডান। ওকে, ক্লাস শুরু করব মাত্র 3 মিনিট পর। জাস্ট 3 মিনিট সময় নেব। 3 মিনিটের মধ্যে আমরা অনেক বেশি শেয়ার চাই। প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে, একটাই কারণ যেন তোমার ফ্রেন্ডরা তোমার মাধ্যমে অনেক বেশি হেল্পফুল হতে পারে ক্লাসটা করে, এটা। আর তোমাদের তো একটা অফার থাকছে, গিফট পাওয়ার অফার। তো তোমরা অফারটি নেওয়ার জন্য হলে তোমাদেরকে কি করতে হবে, শেয়ার দিতে হবে। কে কয়টা শেয়ার দিয়েছে একটু জানো তো, তাহলে আমরা কিন্তু বুঝে যাবো যে কে আমাদের সামনের দিনে বিজয়ী হতে যাচ্ছে। ডান, ফাতেমাতুল জোহরা, ফারজানা। ওকে, থ্যাংক ইউ। আর মাত্র 2 মিনিট সময় আছে, কিন্তু তোমাদের শেয়ার মনে হচ্ছে অনেক কম। যা, শেয়ার দিয়ে দাও। ক্লাসটা শেয়ার দিলে তোমার ফ্রেন্ড যে উপকার, তার জন্য যদি আসলে উপকার হয়ে থাকে সে কিন্তু তোমাকে থ্যাঙ্কস দিবে এবং তুমি তার জন্য একটা হেল্প করে দিলা।
শেয়ার দাও দ্রুত, 2 মিনিট, আর জাস্ট 2 মিনিট আছে। এই 2 মিনিটের মধ্যে হ্যাঁ আপু পার্সোনালি শেয়ার দিলে কি বুঝতে পারো? হ্যাঁ শেয়ার মনে হয় কাউন্ট হয়। হ্যাঁ কোনো ব্যাপার না, যেখানে আছে তুমি শেয়ার দিয়ে দাও, যেন তোমার ফ্রেন্ডস আসলে ক্লাসটাতে জয়েন হতে পারে, এটাই হচ্ছে মেইন। আমরা গত ক্লাসে যেটা হচ্ছে পার্ট 1 এবং 2 পড়েছি অপরিচিতা থেকে, ওখানে কিন্তু অনেক বেশি অনেকজন আমাদের সাথে যুক্ত হয়েছিল, এখনো কিন্তু অনেক কম আছে। আমরা চাচ্ছি তোমরা আরো কিছু শেয়ার দাও, আমরা একসঙ্গে অনেকজন একসঙ্গে ক্লাস করব। ওকে, সো আর একটু সময় নাও। মানে আমাদের সাথে এখন পর্যন্ত যারা যুক্ত আছো, যতজন যুক্ত আছে, সবাই যদি একটা করে শেয়ার দেই তাহলে কিন্তু অনেকজন আমাদের সঙ্গে অ্যাড হয়ে যেতে পারবে। সো আমি জানি না তোমরা কেন শেয়ার দিচ্ছ না। ওকে, এখনো কিন্তু জয়েন কম হলো, সে কোনো ব্যাপার না, তোমরা ট্রাই করো একটু শেয়ার দিয়ে দিতে এখন পর্যন্ত যারা আছো। হ্যাঁ আমরা কিন্তু অনেকটা কাছাকাছি আছি 1K, প্লিজ আর কিছু শেয়ার দিয়ে দাও যেন আমরা 1K হয়ে যাই এবং আজকের টপিকসটা আমরা একদম সুন্দর মতো শেষ করবো। এবার এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ সিকিউ আসবে, এমসিকিউ তো অনেকটাই কভার হয়ে গেছে এবং বাকি যে পার্ট আছে এখান থেকে এমসিকিউ আসে, যে জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি এমসিকিউ আসে সেই জায়গাগুলো দেখিয়ে দিব এবং সিকিউ এর প্যাটার্নটা তোমরা আরো ভালোভাবে বুঝে যাবা। ওকে, তোমরা আজকে অনেক শেয়ার কম দিয়েছো। দেখো যে আজকে আমরা পড়বো অপরিচিতার পার্ট 3 এবং 4 পড়বো। এখানে শুরুতে যে অংশটা আছে সেটা হচ্ছে বাড়ির সকলের তো রাগিয়া আগুন। ওকে, এই জায়গাতে কেন বলছি, আমরা লাস্ট দিন যে পড়াটা শেষ করেছি সেখানে ছিল যে অপরিচিতা গল্পে যে অনুপম এবং কল্যাণীর বিয়ে হওয়ার কথা ছিল, বিয়েটা কি হলো, ভেঙে গেল। এবং কেন ভেঙে গেল, কারণ সেখানে বিশ্লেষণ করা হয়েছে এবং শম্ভুনাথ বাবু সেই দিকে এসে লগ্ন কথা চিন্তা না করে নিজের মেয়ের বিয়ের কথা চিন্তা না করে কি করে বিয়েটা ভেঙে দিল। এই কারণে মূলত বলা হয়েছে বাড়ির সকলে তো রেগে আনো, যে একটা বিয়ে হতে যাচ্ছিল সেখান থেকে যদি বিয়েটা ভেঙে যায় তো সবাই তো রেগে যাবে। আর এমন হয়েছে যে সেখানে পাত্রপক্ষকে একটা কি অপমান করা হয়েছে, তো তারা অনেক বেশি ইনসাল্টেড হয়েছে এবং এর কারণে তারা রেগে গিয়েছে। এরপরে দেখা বলছে কন্যার পিতার এত গুমর, কার গুমরের কথা বলা হচ্ছে, কন্যার পিতার এত দেমাগ এত গুমর, কলিতে 4 পোয়া হইয়া আসিল। এইটা একটু খেয়াল করো, কলিকাল মানে এটা হিন্দু সম্প্রদায়ের একটা কালের কথা বলা হয়, যে কালটা এভাবে বিশ্লেষণ করা হয় যে কলিকাল যখন পৃথিবীতে বিরাজ করবে তখন পৃথিবীতে এমন কিছু কাজ ঘটবে, এমন কিছু ঘটনা ঘটবে যা আগে কখনো ঘটে নাই, এইটাকে কলিকাল বলা হচ্ছে। তো আমাদের বাংলাদেশে বা যেখানটাই বলা হয়, যেটা খুব বেশি প্রচলিত আছে সেটা হচ্ছে মূলত ছেলেরা কি করে, ছেলেরা বিয়েটা ক্যান্সেল করে দেয় যে কোনো ভাবে, মেয়ের পক্ষ থেকে বিয়ে ভাঙার বিষয়টা খুবই কিন্তু কম। এই কারণে মূলত বলছে যে কলি যে 4 পোয়া হইয়া আসিল, ঠিক আছে, যে এটা কখনো আগে কখনো ঘটে নাই, যে ঘটনাটা এখন ঘটলো, বিয়ে কে ভেঙে দিল, মেয়ের বাবা ভেঙে দিল, মূলত এই কারণে এটা বলা হয়েছে। দেখবো কি বলে, এটার পরে দেখো বলছে সকলে দেখবো মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের যে বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির কি উপায়। মূলত এটা বলছে যে তখন ওই ছেলে পক্ষরা বলছে আমরাও দেখে নিব, হ্যাঁ মেয়ের বিয়ে কিভাবে দেন তিনি, দেখা যাবে হ্যাঁ মেয়েকে কোথায় বিয়ে দিয়েছেন, কত ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছে, এরকম আমরা বলি না যে হ্যাঁ দেখে নিব দেখা যাবে কি করছে। তো
তো এরকম বলছে, কিন্তু আরো একটা কথা এখান থেকে বলেছে, কিন্তু বিয়ে যে বিয়ে হয় হইবে না এটা নিয়ে মেয়ের বাবা অর্থাৎ শম্ভুনাথ বাবুর কোনো চিন্তাই নাই। তার মেয়ে যে লগ্নভ্রষ্ট হয়ে গেল, মেয়ের বিয়ে ভেঙে গেল, মেয়ের জন্য একটা অপমান হলো, বা পরবর্তীতে সে মেয়ে কিভাবে বিয়ে দিবে এটা যে একটা চিন্তা, এই চিন্তাটা কিন্তু শম্ভুনাথ বাবুর নেই। কারণ তিনি একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, তিনি এখানে কি করেছে, একটা যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আর প্রতিবাদী মানুষটা কখনোই পরবর্তীতে কোন ঘটনা ঘটবে এটা নিয়ে ভয় পায় না। যদি সে ভয় পেত, এটা নিয়ে চিন্তা করতো, তাহলে সেই বাধাটা দিতে পারত না। ওকে, এরপরে দেখো বলছেন, সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর থেকে উঠাইয়া দিয়েছে, হ্যাঁ নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন গ্রহ এত জ্বালাইয়া আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করি আঁকিয়া দিল। বরযাত্রীরা এই বলিয়া খুবই চিন্তা করতে লাগলো। ঠিক আছে, এই জায়গাতে যেটা বলছে যে অনুপম নিজেকে কি মনে করতো, সৎপাত্র, কন্যার পিতা মাত্র চিন্তা করবে যে সে একজন সৎপাত্র, সে জায়গা থেকে বলছে এরকম একজন সৎপাত্রের কপালে একটা কলঙ্কের দাগ লেপে দিল কে বলতো? দেখো এত বড় দাগ জ্বালাই দিল, যেহেতু তার বিয়েটা ভেঙে দিল, এটা একটা কলঙ্কের সাথে তুলনা করছে এবং সে নিজেকে অনেক বেশি ইনসাল্টেড মনে করছে যে আমি একমাত্র পুরুষ যাকে কিনে এভাবে বিয়ের আসর থেকে বের করে দিয়েছে বিয়ে না দিয়ে। বরযাত্রীরা এগুলো কপাল চাপড়াতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াই দিল। তাপযন্ত্রটার সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া টেলিয়া দিয়ে আসিতে পারিলে তবে আফসোস নিল। এখন বলছে দেখো যে তাদেরকে বিয়ে দেয় নাই, বা তারা যেহেতু ইনভলভেড ছিল তাদেরকে খাওয়াই দিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে এবং সেগুলো খাইয়ে দিয়েছে। তো পাকযন্ত্র দিয়ে পাকস্থলীকে বলছে, যেটা কি অন্ন মানে খাবার, এটা কি করে পাকস্থলী আমাদের খাবারটাকে ডাইজেস্ট করে। এ কারণে বলছে যে মনে হচ্ছে আমরা ওটা তুলে ফেলে দিই, ওর খাবারটা আমার পেটে গেছে, আমি নিতে পারছি না, এটা আমার হজম হচ্ছে না, এত বেশি তারা অপমানিত বোধ করছে। এই কারণে বলেছে যদি তারা এটা ফেলে দিতে পারতো তাহলে নিজেদের মনে একটু স্বস্তি পেত। বিবাহের চুক্তি ভঙ্গ মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগলেন। হিতৈষীরা বোঝাইয়া দিল তা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরো হইবে। দেখো মামাকে এইভাবে অপমান করা হয়েছে, এই কারণে মামা মনে করছিল যে আমরা তার নামে মানহানির মামলা করব, এরকম চিন্তা ভাবনা করেছিল। পরবর্তীতে তার আপনজনরা শুভাকাঙ্ক্ষীরা বুঝিয়েছে এটা যদি তুমি করো, একে তো ছেলের বিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ছেলেকে বিয়ের আসর থেকে বের করে দিয়েছে, সে জায়গাতে তুমি যদি আবার এটা নিয়ে মামলা পর্যন্ত যাও, তার যতটুকু মান সম্মান আছে সেটুকু আর থাকবে না, আরো বেশি আমরা কি হবে তামাশার পাত্র হয়ে যাব। এই কারণে চেয়ার বিষয়টা নিয়ে আগানি। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। কে রাগিয়াছিল? অনুপম। কোন গতিকে সম্পূর্ণ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গভীর রেখে তা দিতে দিতে এইটাই কেবল কামনা করতে লাগলাম। আমরা সিনেমাতে দেখি না যে আমাদের মনে হচ্ছে যদি এরকম হইতো, শম্ভুনাথ বাবু একটা সময় অনেক নিচু হয়ে তার কাছে আসবে এবং তাকে রিকোয়েস্ট করবে বিয়ের জন্য, এরকম হলে তার মনে একটু শান্তি লাগতো, এরকমটা সে মূলত কল্পনা করেছে। কিন্তু আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল। সে রেগে গিয়েছিল ঠিকই, রেগে রেগে এরকম চিন্তা করছিল, আবার পরবর্তীতে একটু সফট হার্ট নিয়ে সে অন্য চিন্তা করছিল। এই অন্য চিন্তাটা এবার আমরা একটু দেখবো, রোমান্টিক কিছু চিন্তা ভাবনা এখানে সে করেছে। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেওয়ালটুকুর আড়ালে, একটু খেয়াল কর, দেওয়ালটুকুর আড়ালে রইয়া গেল। কপালে তার চন্দনাকা, এখানে যে বিষয়গুলো বলছে একটু খেয়াল করো। কপালে কি আঁকা? চন্দনাকা। গায়ে তার কি শাড়ি? লাল শাড়ি। মুখে তার লজ্জার রক্তিমা। হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া সেই গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এই সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। একটু খেয়াল করে, এই জায়গাতে বলছে যে বিয়ের দিনে মেয়েকে তো সাজানো হয়, তো তেমনি ভাবে কল্যাণীকে সাজানো হয়েছিল। কিভাবে? লাল শাড়ি পরানো হয়েছিল, কপালে চন্দন আঁকা হয়েছিল, এভাবে তাকে সাজিয়ে হয়েছিল। বাট কল্যাণী যেহেতু নতুন বসে আসলে মনে মনে কি চিন্তা করছে, তার হৃদয়ের ভাবনা তো আর সে বুঝতে পারে না, বাইরেটা সে কি করছে? কল্পনা করছে। কারণ কল্পনা করছে এই কারণেই সে কিন্তু কল্যাণীকে দেখে নাই।
তো আসলে যেটা হয় ট্র্যাডিশনালি বিয়েতে যেভাবে সাজানো হয় সে সেখান থেকে কল্পনা করছে এরকম ভাবে তাকে সাজানো হয়েছিল। এবং যেহেতু একটু পরে তাকে বিয়ে দেওয়া হবে, তো তার যত ভালোবাসা আছে সে তাকে কি করতে নিবেদন করার জন্য মূলত প্রস্তুত হয়েছিল। শুধুমাত্র এটা কি করছে, অনুভব করছে, দেওয়ালের এপাশ ওপাশ থেকে ব্যাপারটা অনুভব করছে। শুধুমাত্র একটি পদক্ষেপের অপেক্ষা, সেটা কি ছিল, কন্যাদান, কন্যা সম্প্রদানটা হয়ে গেলে তো মূলত বিয়েটা হয়ে যেত। আর সেই একটা পদক্ষেপ বাকি থাকার কারণে যে দূরত্বটা কি হলো, অসীম হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছ। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। যেহেতু বিনু দাদা কল্যাণীকে সচক্ষে দেখেছিল এবং অনুপম দেখে নাই, তাই অনুপম বিনু দাদার কাছে গিয়ে তার বিবরণ শুনতো, তার বর্ণনা শুনতো এবং এটা সে অনেক ফিল করত, অনুভব করত এবং এটা তার ভালো লাগা কাজ করত। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। যেহেতু বিনু দাদার ভাষা ছিল আর সে অনেক কম কথা বলতো, তো সেই জায়গা থেকে বুঝেছিল যে তার কল্যাণী মূলত অনেক বেশি সুন্দরী। কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট রহিয়া গেল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনে মানিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেওয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফিরে বেড়াতে লাগলো। দেখো, অনেক সময় যদি ছবি থাকে তো আমরা ছবি দেখে তাকে মনে মনে চিন্তা করতে পারি সে এরকম দেখতে, বা সে তার ছবিটাও দেখেনি, বাস্তবেও দেখেনি, সে আসলে তাকে মনে আনতেই পারছে না তার কল্পলতাটি কেমন ছিল, কল্যাণী আসলে দেখতে কেমন ছিল সেটা মনে আনতে পারতেছে না। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। দেখো, কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল? অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল। এমসিকিউ থেকে তো আসতে পারে। কি ওকে, পছন্দ করিয়াছে বইকে না করিবার তো কোনো কারণ নাই। দেখো, অনুপমের নিজের উপর এতটা আত্মবিশ্বাস ছিল, সে যে সুদর্শন, সেখান থেকে সে বুঝিয়ে দিয়েছে যে আমার ছবি যেহেতু তাকে দেখানো হয়েছে, তো আমাকে অপছন্দ করার কোনো কারণে অনেক বেশি কনফিডেন্ট ছিল সে। তার কি, তার সৌন্দর্য নিয়ে না করিবার কোনো, আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করে কোনো এক নিরালা দুপুরে সে কি এটি খুলিয়া দেখে না, যখন ঝুঁকিয়া পড়ে দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না, হঠাৎ বাহিরে কাহার পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটি লুকিয়ে ফেলেন। অর্থাৎ দেখো, আমরা যদি সিনেমার কথা চিন্তা করি, নায়িকা যখন কার নায়কের ছবি পায় সেটা কি করে, চুপচুপ করে দেখে না, আশেপাশে মানুষ দেখে ফেলবে বলে সে লজ্জা পায়, এই জন্য কি বদ্ধ ঘরে সে একা একা দেখে এবং দেখতে গিয়ে তার চুলগুলো তার ছবির উপর পড়ছে এবং যখন কেউ তার রুমে চলে আসছে এরকম যখন বুঝতে পারে তখন কি হয়, সে তার ছবিটাকে লুকিয়ে ফেলে। এরকমটা মূলত চিন্তা করছে, ঠিক আছে। দিন যায়, একটা বছর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলতেই পারেন না। এই যে খেয়াল করো, মামা বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারে না কেন? লজ্জায়। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাবে তখন বিবাহের চেষ্টা করিবে। অর্থাৎ সমাজের লোক যখন ভুলে যাবে অনুপমের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, তখন সে আবার একবার অনুপমের বিয়ে দেওয়ার চেষ্টা করবে। অনেক বেশি হা হা হি, ইটস ওকে। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়েছিল। দেখো, আচ্ছা তোমরা কি বুঝতে পারছো কোথাও কি কোনো প্রবলেম হচ্ছে? একটু দেখো, এদিকে আমি শুনিলাম যে মেয়ের ভাত্র কিন্তু সে পণ করেছে বিবাহ করবে। কে পণ করেছে বিবাহ করবে না? কল্যাণী পণ করেছে সে বিবাহ করবে না, কিন্তু তার জন্য ভালো ঘর থেকে আরো সম্বন্ধ আসছিল। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। কেন ভরিয়ে গেল? এটা শুনে যে নায়িকা বিয়ে করবে না, নায়ক এটা শুনে কিন্তু খুশি হয়েছে। হ্যাঁ, সে হয়তো তাহলে তার ছবি দেখেছে, সে তাকে এখনো পছন্দ করে, ভালোবাসে। তার মানে সে কি করছে, পজিটিভ কিছু থিঙ্ক করছে, এই কারণে তার মন পুলকের আবেশে ভরে গেছে।
আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞেস করেন মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখে জল মুছিয়া বলে কই কিছুই হয়নি তো বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সহিল না। দেখো অ্যাকচুয়ালি যেটা আমরা যদি সিনেমা ঠিকভাবে চিন্তা করি তাহলে তখন কি হয়, যখন মেয়েটার বিয়েটা ভেঙে গেল তো সে যেহেতু বিয়ের জায়গা থেকে ফিরে আসছে তো তার মনেও একটু খারাপ লাগা আছে যেটার জন্য সে দুঃখ পেয়েছে। অনুপম মূলত কল্পনা করছে হ্যাঁ কল্যাণী এরকমটাই ভাবছে, সে খাওয়া দাওয়া ভুলে গেছে, নিজের কেয়ার নেয় না, যেহেতু সে নিজের যত্ন নেয় না তখন কি হচ্ছে অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটি অনাবৃষ্টি মানে বৃষ্টির অভাবে একটা গাছ একটা ফুল যেমন কি শুকিয়ে যায় তেমনি কল্যাণী তার নিজের যত্ন না নেওয়ার কারণে কি হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এরকমটা চিন্তা করেছে তার বাবা। মূলত এরকমটা দেখাচ্ছে এটা বাবা, কিন্তু কল্পনা অ্যাকচুয়ালি করছে অনুপম যে হ্যাঁ সে হয়তো এরকম হয়ে যাচ্ছে। কিন্তু তখন তার বাবা এক সময় গিয়ে জিজ্ঞেস করে মা তোর কি হয়েছে, তুই এরকম বেখেয়ালে চলছিস কেন, খাম খেয়ালের মতো চলছে। তো সেই জায়গা থেকে তখন ও কল্যাণ কি বলে তার বাবাকে তো আর এটা বলতে পারে না, সে তখন বলে না বাবা কিছু হয় না সব কিছু অলরাইট এরকম ভাবে, কিন্তু বাবা তো বুঝতে পারে। তখন সে কি করলো তার সকল অভিমান ভাসাইয়া দিয়ে তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল বেশ তো আর একবার বিবাহের আশার সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের মানুষ নিমন্ত্রণ করা হোক, টোপর পড়ুক, এগুলোতে দিয়ে মূলত যেটা বোঝাচ্ছে যে এখান থেকে তখন তিনি আবার চিন্তা করেছে তখন তার মেয়ের দুঃখ কষ্ট দেখে শম্ভুনাথ বাবুর অভিমান ভুলে গেছে, সে তার নিজের অভিমান ভেঙে আবার পাত্রপক্ষের কাছে এসেছে এবং তাদেরকে রিকোয়েস্ট করেছে হ্যাঁ আমরা আরো একবার বিয়ের আয়োজন করতে পারি, আসর সাজাতে পারি, অনেক মানুষকে ইনভাইটেড করতে পারি। তখন কি হবে তাদের একটা বিয়ে হওয়ার আবার চান্স থেকে যায়। এইটা অ্যাকচুয়ালি কোনো বাস্তবতা নাই, এইটা একটা লেখকের কল্পনা, যেটা অর্থাৎ কি আমরা বলতে পারি অনুপমের কল্পনা, সে এরকমটা চিন্তা করেছে। আচ্ছা অনুপমের ভাবনাগুলো তাহলে কি ছিল পার্ট 3-এর দিকে ছিল, এটা একটু খেয়াল রাখবা যে কিন্তু এমন করিয়া কথা ফুরাইল না, যেখানে আসিয়া তা অফুরান হয়েছে সেখানকার বিবরণ একটু বলিয়া লেখা শেষ করিয়া দে। এবার দেখো লাস্টে সেই বলছে মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। মাকে নিয়ে কোথায় যাচ্ছিল, তীর্থে যাচ্ছিল। কে যাচ্ছিল, অনুপম যাচ্ছিল, ঠিক আছে, মাকে নিয়ে অনুপম তীর্থে যাচ্ছিল। কারণ কি অনুপম যেহেতু তার বাবা তো মারা গেছে, মার একমাত্র সম্বল সন্তান, দায়িত্বটা মূলত তার উপরেই পড়েছিল। কারণ মামা এবারেও হাবড়ারপুর পার হন না। আমরা এর আগে পার্ট 1-এ পড়েছি যে মামা যেহেতু কলকাতার যে হাবড়ারপুর সেটার বাইরে যায় না, সে জায়গা থেকে সে তো আর তাকে তীর্থে নিয়ে যেতে পারবে না, তো দায়িত্বটা কার পড়েছে, অনুপমের নিজেরই পড়েছে। ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা রকম এলোমেলো স্বপ্নের ঝুমঝামানি বাজতেছিল। হঠাৎ একটা কোনো স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকারে মেশা সে এক স্বপ্ন, কেবল আকাশে তারাগুলো চিরে পরিচিত, তার সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা, যাহা চারদিকে তা কতই যে দূরে তাহাই দেখাইতে দিতেছিল। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছে, আলোর নিচে সবুজ পর্দা টানা, তরঙ্গ বাক্স জিনিসপত্র সবাই কে কার ঘাড়ে এলোমেলো হয়ে, মানে অ্যাকচুয়ালি দেখো যে আসবাবপত্রগুলো আমরা নিয়ে যাই কোথাও যাওয়ার সময় ঠিক তেমনিও তারা এরকমভাবে তাদের অনেক বেশি ব্যাগেজ গুছিয়ে তীর্থে যাচ্ছিল এবং সেগুলো কোথায় কিভাবে ট্রেনের মধ্যে রাখা আছে এটার একটু বিবরণ এখানে দিয়েছে। এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে বলিয়া উঠিল শিগগির চলে এই গাড়িতে জায়গা আছে। দেখো কি বললো বলো, শিগগির চলে আয় এই গাড়িতে জায়গা আছে, মনে হইল যেন গান শুনি না। মানে এর পরের লাইনটা তোমাদের বলে দিই আগে, বাঙালি মেয়ের গলার বাংলা কথা যে কি মধুর তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায়
আচমকা শুনিলে তবেই সম্পূর্ণ বুঝতে পারবে। দেখো যে হঠাৎ করে বাসের মধ্যে তারা এরকমভাবে ঝিমাইতে জার্নি করছিল, হয়তো হুট করে শুনছে যে শিগগির চলে এই গাড়িতে জায়গা আছে, একটা মেয়েলি কণ্ঠ শুনে, এবং কণ্ঠটা এত সুন্দর ছিল যে তারা মুগ্ধ হয়ে গেছে। তারা বলতে কি অনুপম মুগ্ধ হয়ে গেছে, এবং সে চিন্তা করছে যে এরকম বাংলা কথা যে হুট করে মানে অজায়গায় আচমকা অসময়ে শুনলে যে কতটা ভালো লাগে কাজ করে, এটাই কি তিনি এখানে ব্যক্ত করেছেন। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না, এটি কেবল একটি মানুষের গলা, শুনিলেই মনে হয় বলিয়া ওঠে, এমন তো আর শুনি নেই। মানে সে দেখো এত রোমান্টিক ভাবে বিষয়টা নিয়েছে যে এত সুন্দর ভয়েস, মানে শুনেই সে তাকে নিয়ে ভাবনা শুরু করেছে। কিন্তু এই জায়গাতে একটু খেয়াল করো, শিগগির চলে এই গাড়িতে জায়গা আছে, কথাটা কে বলেছিল? কল্যাণী বলেছিল। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। কার কাছে? অনুপমের কাছে। কোনটি? গলার স্বর। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যে অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। অনুপম চিন্তা করেছে অবশ্যই মানুষের সুন্দর চেহারা, সুন্দর রূপ অবশ্যই কি করে, মানুষের একটা পার্সোনালিটি প্রকাশ করে, কিন্তু এর থেকেও এই সৌন্দর্য থেকে, চেহারার সৌন্দর্য থেকে মানুষের ভয়েসটা আরো বেশি পার্সোনালিটি প্রকাশ করে। এটা অনুপমের চিন্তা ভাবনা। সে মনে করেছে যে মানুষের ভয়েস যত সুন্দর হতে পারে সেও দেখতে অনেক সুন্দর হবে, এটা তার ব্যক্তিত্বকে নির্দেশ করছে। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুতেই দেখিলাম। তোমাদের মধ্যে অনেকের আছে না যে কারো কারো ভয়েস শুধু তোমাদের অনেক বেশি ভালো লাগে, তেমনি তোমাদের পছন্দের মানুষ মনে হয় যে সে যা বলছে তাই ভালো লাগে, যেমনি বলুক যাই বলুক না, গালি দিলেও সেই ভয়েসটা ভালো লাগে। এরকম কারো কারো আছে কিনা পছন্দের ভয়েস? ওকে, এবার দেখো প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম, সে যেন এই তারাময়ী রাত্রির মতো। দেখো ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয় আসনটির উপরে আসিয়া বসিয়াছে। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের ওপর ফুলটির মতো ফুটিয়াছে, অথচ লাগিয়া একটি পাপড়িও টলে নয়, অপরিময় কোমলতা এতটুকু দাগ পড়ে। দেখো যে সে কিন্তু এই যে ভয়েসটা দূর থেকে জাস্ট শুনলো, কিন্তু তাকে নিয়ে ভাবনা কিন্তু তার বন্ধ হয়নি। সে তাকে নিয়ে চিন্তা করছে, তাকে নিয়ে ভাবতেছে। ওকে, তাকে নিয়ে ভাবছে যে এই মেয়েটার ভয়েস এত সুন্দর, তাকে নিয়ে কি করছে, সে কল্পনা করছে। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। ধোঁয়ার কথা বলা হচ্ছে। দেখো যে গানের যে অংশটা, যেহেতু তার কণ্ঠস্বরটা কেমন মনে হয়েছে, গানের মতো মনে হয়েছে, গানের সুরের সাথে কম্পেয়ার করছে। আর দেন তিনি চিন্তা করছে যে গানের যে ধোঁয়া, মানে গানের যে অংশটা বারবার বলা হয় তাকে আসলে ধোঁয়া বলা হয়। সে ধোঁয়াটা কি, গাড়িতে জায়গা আছে, গাড়িতে জায়গা আছে, এটা ধোঁয়ার সাথে তুলনা করে তার মাথায়, তার মনে বারবার এটাই বাজতেছে। আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনেও না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নয়। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষও দেরি করি নাই। দেখো সে তার ভাবনায় চলে গেছে, এবার রোমান্টিক ভাবে উপস্থাপন করছে যে আমি তো, তুমি যে এমন বলেছো যে জায়গা আছে, ঠিক তাড়াতাড়ি তো আমি চলে আসছি, শীঘ্রই চলে আসতে বলেছো বলে আমি শীঘ্রই তো আসছি, কিন্তু তারপরেও কিন্তু আমি জায়গা পেয়েছি, আমাকে কি জায়গা দেওয়া হয়েছে? এরকম সে নিজের মনের মধ্যে এটা সেটা চিন্তা করছে। যেহেতু তার একটা কর্নার আছে, তার বিয়েটা ভেঙে গিয়েছিল এবং কল্যাণী তার কি মোটামুটি একটা পছন্দের মানুষ, সে মূলত তাকেই কি ইঙ্গিত দিচ্ছে। সে কখনো হয়তো ভাবেই নাই যে কল্যাণী হবে তার সেই ভাবনার মানুষ, এখানে ট্রেনে এভাবে দেখতে পাবে। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা গেল না সে পাছে রাত্রে নামে যায়। সে এত বেশি টেন্সড ছিল, এত বেশি চিন্তিত ছিল যে সে ভাবছিল ট্রেন থেকে যেন সে চলে না যায়, তার সাথে যেন দেখাটা মিস না হয়, সে দেখা করতে এত বেশি আগ্রহী ছিল। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হবে,
কি বদল করতে হবে? গাড়ি ওদের বদল করতে হবে। কখন? পরের দিন সকালে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়ে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আদারলি দল আসবাবপত্র গাড়ির জন্য অপেক্ষা করতেছে। কোনো এক ফৌজির বড় জেনারেশন ভ্রমণ করতে 2-3 মিনিট পরেই আসিল। দেখো এখান থেকে যেটা বলছে যে তারা যেহেতু ফার্স্ট ক্লাসের গাড়ি রিজার্ভ করেছিল, যারা ট্রেনে জার্নি করো তারাও বোঝে যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের সিট থাকে। তো সেই জায়গা থেকে অনুপম ভেবেছে আমরা হয়তো ফার্স্ট ক্লাসের গাড়ি পাবো এবং সেখানে কোনো ভিড় থাকবে না। কিন্তু পরবর্তীতে দেখছে যে ইংরেজ এক ম্যানেজার জেনারেলের কথা এখানে বলছে, ফৌজ যে তার জিনিসপত্র নিয়ে ভ্রমণে বের হয়েছে। তো জেনারেল মানুষকে তো আর সেকেন্ড ক্লাসের গাড়ি দিবে না, তাকে ফার্স্ট ক্লাসের গাড়ি দিবে এবং সেখানে অনেক বেশি ভিড় হবে। তো তারা কি করলো? ফার্স্ট ক্লাসের গাড়ির আশা ছাড়লো এবং বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি দিয়ে বেড়াইতে লাগলো যে কোন জায়গায় ফাঁকা আছে। এবং 1 সেকেন্ডের মধ্যে ফার্স্ট ক্লাসের সেকেন্ড ক্লাসের কোন গাড়ি দেখো একটু খেয়াল করো, তোমরা এমসিকিউ জন্য খেয়াল করবা। সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে, কাকে লক্ষ্য করে? মাকে লক্ষ্য করে কি বললো? আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আবার সেই কণ্ঠ, আবার সেই জায়গা আছে। আমি তো চমকিয়ে উঠিলাম, সেই আশ্চর্য মধুর কণ্ঠ, সেই গানেরই ধোয়া জায়গা আছে। দেখো যে সেই যে আগেও বলেছিল যে শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, এখনো বলছে আপনারা আমাদের গাড়িতে চলে আসুন, জায়গা আছে। এই যে জায়গা আছে বলছে এবং বয়সটা তার কি সেই আগের সাথে চেনা হয়ে গেছে এবং বলছে এটা তো সেই। সে আর কি করে? ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। দেখো আর বিন্দুমাত্র সে লেট করে নাই যে এটা আর মিস করা যাবে না, সেটা তাকে ওই গাড়িতে উঠতে হবে। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত থেকে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছনাপত্র টানিয়া লইয়া আমার একখানা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। দেখো অনুপম যে একটু অকর্ম আছে, একটু মদন টাইপের আছে, এটা আমরা আগেও বুঝেছি। তার নিজের কোনো সে থাকে না, কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু প্রতিবাদ করতে পারে না। এবং কাজের বেলাতেও দেখো যে এতটা অকর্মণ যে তার জিনিসপত্র যে নিজে তুলে গাড়িতে উঠবে এতটুকু সে পারতেছে না। কি করছে? মেয়েটাই তাকে হেল্প করছে, সে তুলে দিল। এবং এই তাড়াহুড়ার মাধ্যমে তাদের কি হয়? স্টেশনে কি পড়ে রায়? ফটোগ্রাফ তোলার একটা ক্যামেরা, সেটা কি হলো? ফেলে আসলো। তারপরে কি লিখেব জানি না, আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করতে আর ইচ্ছে করে না। এবার সেই সুরটিকে দেখলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হলো। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17। এখানে দেখো একটা ইঙ্গিত দিয়েছে যে কল্যাণীর বয়স 16 অথবা 17 কাছাকাছি হবে। মায়ের চোখ পলক পড়ছে না। কার চোখের পলক পড়ছে না? মায়ের। তারা দুজনেই কল্যাণীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এটা যে কল্যাণী এটা আমি তোমাদের আগে বলে দিলাম। কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন এতটুকু ভার চাপায়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছুতে জরিমা নাই। জরিমা মানে একটু মনে রাখবা কি বলতো? আড়ষ্ঠতা। জরিমা মানে আড়ষ্ঠতা। এবং তার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে কিভাবে? দীপ্তি নির্মল, গতি সহজ, সৌন্দর্যের সূচিত। মানে অনেক সুন্দরী একটা মেয়ে ছিল কল্যাণী, তার বয়স সুন্দর, সে দেখতে সুন্দর। তাকে দেখো চিন্তা করছে যে 16 কি 17 বছর বয়স হবে, তারপরেও এত সুন্দর। আমি দেখিতেছি বিস্তারিত কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমন কি যে রঙের কাপড় কেমন পরিয়াছিল তাও ঠিক করে বলতে পারবো না। এটা খুব সত্য যে তার বেশভূষে এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। যে দেখো যে সে কোন ড্রেস পরেছিল, কিভাবে পরেছিল, এটা কিন্তু অনুপম বলতে পারবে না। কারণ কি? সে ওইদিকে খেয়াল করে নাই, তার খেয়াল ছিল তার চেহারার দিকে। সে এত সুন্দর, এত মুগ্ধভাবে তাকেই দেখেছে যে অন্যদিকে আর খেয়াল করতে পারে না। এবং সে এখানে এভাবে বলেছে যে অ্যাকচুয়ালি তার চেহারা এত সুন্দর যে তার চেহারা বাদ দিয়ে অন্য কিছুতে ফোকাস করবে বা অন্য কিছু নোটিস করবে, এটাও করা সম্ভব ছিল না। এরকম থাকে না তোমাদের ফ্রেন্ডদের মধ্যে, দেখবে এত সুন্দর যে ও আসলে কোনো কিছু দেখে খেলে না, তার চেহারার দিকে মুগ্ধ তাকিয়ে আছে, এরকমটা। সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃন্তটির ওপরে দাঁড়িয়ে যে গাছে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়া গিয়াছে। কি হয়? রজনীগন্ধার সাথে কম্পেয়ার করছে। রজনীগন্ধার ফুলের যে স্টিক, সেটা কি লম্বা ভাবে বৃন্তের ওপর দিয়ে মাথা একদম উপরে উঠে যায় না, নিচের দিকে থাকে, এরকমই সে সকলের মধ্যে এরকম ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সকল এত বেশি সৌন্দর্য, সবার মধ্যে দেখে তাকেই মানুষ দেখবে বা তার দিকেই মানুষের দৃষ্টি চলে যাবে। সঙ্গে কয়েকজন মেয়ে ছিল দেখো, 2-3টি ছোট ছোট মেয়ে ছিল, 2টি বা 3টি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিকে লইয়া তাহার হাসি কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসতেছে সে
সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে দেখো তফাৎ কিছু মাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে গল্প করে, সে আনন্দে ছোট হয়ে গেছে। এমন কিছু মানুষ থাকে না, দেখবে ছোটদের সাথে এত ক্লোজলি মিশে যায়, তাকে বোঝাই যায় না যে তার বয়স আর ওর বয়সের মধ্যে যে একটু পার্থক্য আছে, তার যে সিনিয়র জন্য এটা বোঝা যায় না, তোমাদের মধ্যে থাকে দেখবা। তো ও ওরকম ভাবে ওদের সাথে এত বাচ্চামি করছে ছোট ছোট মেয়েদের সাথে। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়েন। এই গল্প নিশ্চয়ই তারা 20 থেকে 25 বার শোনাচ্ছে। দেখো সে অনুপম বইটা মুখের সামনে ধরে রাখছে, বা তার খেয়াল কিন্তু কল্যাণের দিকে ছিল, তারা কি বলছে না বলছে এগুলো সে খেয়াল করছে। এবং সে দেখলো যে সে বাচ্চাদের সাথে এরকম বাচ্চামি করে গল্প করছে, এবং এই গল্পটা শোনার জন্য এই যে 2-3টে মেয়ে তার সাথে ছিল তারা রিকোয়েস্ট করেছে, এবং তাদের ভাবভঙ্গিমায় বুঝতে পেরেছে এই গল্প তারা অলরেডি আগেও 20 থেকে 25 বার তার কাছে শুনেছে, কিন্তু আরও তার কাছ থেকে শুনতে তারা উৎসুক। এবং থাকে না যে কারো কাছ থেকে গল্প শুনতে ভালো লাগে, একই গল্প বারবার শুনতে ভালো লাগে, পুরান হয়ে গেছে তবুও শুনতে ভালো লাগে, অনেক মজা দিয়ে শুনে, সে ব্যাপারটা হচ্ছে সেটা। এরপর দেখো মেয়েদের যে কেন আগ্রহ সেই কথা বুঝিলাম, যে সেই সুধাকণ্ঠে সোনার কাঠিতে সকল কথা যে শোনা ওঠে। এই যে এটাই বললাম যে কারো মুখ থেকে আসলে গল্প শুনতেই ভালো লাগে, তারা অনেক সুন্দর করে স্টোরি বলে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলাই বলাই স্পর্শে প্রাণ ঠিকরিয়া উঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, গল্প নয় তাহাকে শোনে, মানে তাদের গল্পের থেকে তার দিকেই বেশি মনোযোগ থেকে ফোকাস থেকে, যে সে এত সুন্দর করে গল্প করছে, এত সুন্দর করে প্রেজেন্ট করছে, তাদের মনোযোগ আসলে তার গল্প থেকে তার সে যে বলছে সে বলছে, মানে এটা অনেক বেশি সুন্দর। এরপরে দেখো একটু খেয়াল করো যে পরের স্টেশনে পৌঁছিতে খাবারওয়ালাকে ডাকিয়ে সে খুব খানিকটা চানামুট কি কিনলো বলতো, চানামুট কিনে আনইল। মেয়েদের সঙ্গে মিলিয়ে নিতান্ত ছেলে মানুষদের মতো করিয়ে কল্লহাস্য করিতে করিতে অসংখ্য যে খাইতে লাগলো, এবং বাচ্চাদের সাথে গল্প করছিল, এবং ট্রেনের মধ্যে যেসব খাবার বিক্রি করে সেখান থেকে সেই খাবার বিক্রেতার কাছ থেকে সে চানামুট কিনে নিয়ে বাচ্চাদের সাথে হাস্যরসাত্মক ভাবে খাচ্ছিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানামুট একখানা চাহিয়া লইতে পারিলাম না, হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না। দেখো যে পছন্দের মানুষ, তাকে এত ভালো লাগছে, সে এত মুগ্ধভাবে দেখছে, তো সে যে খাচ্ছে সে মানুষটার কাছ থেকে তারও ইচ্ছা করছে একটু কথা বলি, তার কাছ থেকে একটু চানাচুর বা চানামুট চেয়ে খাই, এটা তার মনে হয়েছিল, সে মনে মনে এটা ভেবেছিল, কিন্তু তার তো এটা বলার সাহস নাই, তাই সেটা মনে মনে চিন্তা করে থেকে গেল। এরপরে দেখো তার মায়ের কথা বলছে যে মা ভালো লাগে এবং মন্দ লাগার মধ্যে দোমানো হইয়াছিলেন। কে দোমানো হয়েছিল? তার মা। কেন? এবার দেখো গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছু মাত্র সংকোচ নাই, বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না, অথচ ইহাকে বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। দেখো যে তার মা যেহেতু অনেক আগের একজন মানুষ, এবং সে খুব বেশি কি বলবো, একটা নিচু মানসিকতার বিভিন্ন পরিচয় তারা বিভিন্ন পর্যায়ে দিয়েছে। বিয়ে বাড়িতে এত লোক গেলে আদমশুমারি করতে হবে, কেরানি দেয় রাখতে হবে, নাকাল হইতে হবে, এত কিছু ভেবে তারা হাসাহাসি করছে। এই জায়গাতেও তার মনে হয়েছে যে একটা মানুষ, একটা ছেলে মানুষ ট্রেনের মধ্যে তার সামনে বসে আছে, সে কিভাবে বাচ্চাদের মতো এভাবে খেতে পারে, তাকে একটু বেহায়া বেহায়া বলছিল, অপছন্দ করছিল। আবার তার এত সুন্দর লুক যে তার দিকে তাকিয়ে সবকিছু আবার ভুলে যাচ্ছে, এত মুগ্ধ করার লুক ছিল, তার রূপ এত সুন্দর, তার দিকে তাকিয়ে তাকিয়ে যে আবার খারাপ বলবে এটাও সে বলতে পারছে না, তার ভালোও লাগছে না, আবার যে খারাপ লাগছে সেটাও সে প্রকাশ করতে পারছে না, এরকম দোটানার মধ্যে ছিল। মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা নেই, তাই সে মনে মনে এটা চিন্তা করছে। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছে, কিন্তু স্বাভাবিক বাধা কাটিয়ে উঠতে পারতেছিল না। কিন্তু মেয়েটিকে তার অনেক পছন্দ হয়েছে, ঠিক আছে, মেয়েটিকে তার অনেক পছন্দ হয়েছে, কিন্তু মা যেহেতু সহজে কারোর সাথে মিশতে পারে না, এই কারণে সে মেয়েটির সাথে আগ্রহ দেখিয়ে কথা বলতে পারে নাই, তাই তার পরিচয়টা নেওয়া হয় নাই। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে এসে থামে না। গাড়ি কোথায় থামলো? একটা বড় স্টেশনে এসে থেমে গেল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী সেই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে, গাড়িতে কোথাও জায়গা নেই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে ঘুরিয়া গেল। মা তো ভয় আরসটা, আমি মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। দেখো ওই যে সেই গাড়িতে আবার তার উঠবে, এবং পরের গাড়িতে স্টেশনে যেহেতু চেঞ্জ হচ্ছে, সেই জায়গা থেকে তারা চিন্তা করছে যে তাদের
গাড়িতে আবার উঠে যায় কিনা, এই জন্য তারা একটু টেনশনে ছিল। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের, কয়টা টিকিট? 2টা, শিওরের কাছে লটকাইয়া দিয়ে আমাকে বলিল এই গাড়ির এই 2 বেঞ্চ আগে হইতেই 2 সাহেব রিজার্ভ করে আছেন, আপনাদেরকে অন্য গাড়িতে যাইতে হবে। এ কথা বলছে মানে অনুপম এবং অনুপমের মা যে গাড়িতে ছিল সেই গাড়িতেই তারা বলছে যে এটা আগে থেকে রিজার্ভ আছে, আপনাদেরকে উঠতে হবে, এই গাড়িটা জেনারেল সাহেব রিজার্ভ করে রেখেছেন। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়াইয়া উঠলাম। মেয়েটি হিন্দিতে বলিল না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলল না ছাড়িয়েও পায় না। দেখো যে এই কথা বলছে অনুপম তাকে তাড়াতাড়ি তাদের ব্যাগেজ নিয়ে রেডি হয়ে গেছে, তাদের গাড়ি ছেড়ে দিতে হবে। কিন্তু মেয়েটি কে বলো তো কল্যাণে বলছে না এই গাড়ি আমরা ছাড়িব না। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখে সে নামিয়ে আগে ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়ে আনিল। সে আসি আমাকে বলিল আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চোখে অগ্নিবর্ষণ করিয়া বলিল না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকেন। দেখো যে সে কুলি ডাকা শুরু করে দিয়েছে, যেহেতু তাদের চলে যাইতে হবে, ঠিক আছে। কিন্তু মেয়েটি বলতে কে বলছে? কল্যাণী বলছে না আপনাদের উঠার দরকার নাই, বসিয়া দেখুন। বলিয়া সে দাঁড়ের কাছে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা। বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়ে দিল। অর্থাৎ গাড়িটি রিজার্ভ করেছে কল্যাণী, তিনি এসে তার যেহেতু সাহেব জেনারেল সাহেব আসছে তাকে তার নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে দেখে উঠিয়ে দিতে চাচ্ছে যেন তাদের সিটে বসাইতে পারে। এটা মূলত তাদের একটা প্ল্যান ছিল। বাট যেহেতু কল্যাণী কি করে একজন প্রতিবাদী মেয়ে, তাই সে এখানে প্রতিবাদ করেছে না আপনারা মিথ্যা বলছেন এবং তাদের দিকে সে টিকিটটা ছুড়ে দিয়েছে। ইতিমধ্যে আদারলি সমেত ইউনিফর্ম পরা সাহেব দাঁড়ের কাছে এসে দাঁড়িয়েছে। গাড়িতে সে তার আসবাবপত্র উঠাবার জন্য আদারলিকে প্রথম ইশারা করেছে, তারপরে মেয়েটির মুখে তাকায় তার কথা শুনিয়ে ভাব দেখিয়ে স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইলো জানি না, দেখা গেল গাড়ি ছাড়াবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। দেখো যে তখন আর তার সাথে আর খুব বেশি তর্কে জড়াই নাই, তখন তার গাড়ি থেকে নেমে গেছে, অন্য গাড়িতে চলে গেছে। মেয়েটি তার দল বললে আবার এক পত্তন চানামন খাইতে শুরু করে, আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়িয়ে প্রকৃতির শোভা দেখিতে লাগলাম। দেখো যে আবার অনুপম লজ্জা পেল। দেখো যে কল্যাণীকে থ্যাংক ইউ হামিদ আক্তার, ওকে কি বলছে জানো, আবার লজ্জা পেল কেন? কারণ কি দেখো যে ও এসে একটা কথা বললো, সে কোনো বিচার বিবেচনা ছাড়াই লজ্জায় প্রতিবাদ না করে গাড়ি থেকে নেমে যেতে চাচ্ছিল। একটা মেয়ে হয়ে কল্যাণী আবার প্রতিবাদ করলো, এটার কারণে সে আবার লজ্জায় পড়লো। কানপুরে গাড়ি থামিল। গাড়ি কোথায় থামিল? কানপুরে। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিছে, ইহাদিকে নামাইবার উদ্যোগ করিতে লাগলো। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি? দেখো যে যখন নেমে চলে যাচ্ছে কল্যাণীরা, তখন আর না থাকতে পারে না। তাহলে কল্যাণী কোথায় নেমে গেল? কানপুরে। এবং তখন কি জিজ্ঞেস করলো? মেয়েটি বলল নাম জিজ্ঞেস করে বললো আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং দুজনে চমকে উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরে সবাই নামে গেল। তার মানে শম্ভুনাথ বাবুর পেশা কি ছিল? তিনি একজন ডাক্তার ছিলেন। অনুপমের বাবার পেশা কি ছিল? তিনি একজন উকিল ছিলেন। দেখো এবার তারা কি হলাম, একদম থ হয়ে গেছে। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে এসেছি। কে এটা বলছে বলো তো? অনুপম বলছে। মাতৃ আজ্ঞা, মায়ের কথা এবার দেখো, মায়ের কথা এবার সে ভুলে গেছে। মাতৃ আজ্ঞা, মায়ের নিষেধ অমান্য করিয়া সে কোথায় চলে আসছে? কানপুরে আসছে। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছে। শম্ভুনাথ বাবু হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। দেখো এবার কি করলো অনুপম, সে তার মধ্যে যে বাধাগুলো কাজ করতো, মাকে রেখে সে আসতে পারতো না, মায়ের নিষেধ অমান্য করতে পারতো না, মামার কথা না রেখে পারতো না, এগুলো ছিল। কিন্তু পরবর্তী সে কল্যাণীকে দেখার পর তার প্রেমে পড়ে গেছে হয়তো। দিয়ে তখন কি হলো, তখন তার মাতৃ আজ্ঞা ফেলে মায়ের নিষেধ অমান্য করে মামাকে রেখে চলে আসছে কানপুরে। এসে শম্ভুনাথ বাবুকে রিকোয়েস্ট করছে, তাকে সরি বলেছে। দিয়ে শম্ভুনাথ বাবু তখন কি হচ্ছে, তার মনটা একটু হালকা হয়েছে, সে রাজি হয়েছে। কিন্তু কল্যাণীর মন আর গলাইতে পারে। কল্যাণী বলে দিয়েছে সে বিবাহ করবে না। কেন করবে না জিজ্ঞেস করেছে, তখন বলছে সে বললো মাতৃ আজ্ঞা।
কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? তো মাতৃ আজ্ঞার সাথে যেহেতু অনুপম পরিচিত, সে ভাবছে যে এ পক্ষেও তাহলে মা আছে কিনা, সেও কি তার মায়ের কথা অবাধ্য হতে পারে না, ব্যাপারটা কি এটা, কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে। তারপরে বুঝলাম মাতৃভূমি আছে, তার মানে এখানে মাতৃ আজ্ঞা, কারণ কি কল্যাণীর মা আছে এটা আমরা গল্পে পাই না, মানে কল্যাণীর শুধু বাবার কথা বলা হয়েছে। সো এখানকার মাতৃ আজ্ঞা দিয়ে কি বোঝানো হয়েছে বলতো? মাতৃভূমি, দেশ মাতৃকাকে বোঝানো হয়েছে। সেই বিবাহ ভাঙার পর হতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। ঠিক আছে, যে যখন কল্যাণীর বিয়ে ভেঙে গেল তখন সে কি ব্রত করেছে? মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। হ্যাঁ, এটা কেন করেছে? কল্যাণী অ্যাকচুয়ালি উপলব্ধি করেছিল আমরা যারা মেয়েরা আছি বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের মুখোমুখি হই, সেখান থেকে এই যে একটা যৌতুক প্রথার সম্মুখীন হলো কল্যাণী, তাকে এভাবে অপমান করা হলো, যৌতুক প্রথা একটা মেয়ের জন্য অবশ্যই অপমানের বিষয়। তো এটার কি দরকার? প্রতিবাদ দরকার। এই প্রতিবাদটা কখন কিভাবে করতে পারবে? যখন একটা মেয়ে শিক্ষিত হবে, যখন মেয়েটা শিক্ষিত হবে তখন এটা সে প্রতিবাদ করতে পারবে। তাই কল্যাণী যেহেতু এটা অনুভব করলো, উপলব্ধি করলো, সে তার উপলব্ধি থেকে তখন চিন্তা করলো যে আমি আমার গ্রামে, আমার এলাকায় যে মেয়েদের আছে তাদের শিক্ষা গ্রহণ করাবো, তাদেরকে শিক্ষিত করে তুলবো। ব্রত মানে প্রতিজ্ঞা, তার মানে মেয়েদের শিক্ষার সে প্রতিজ্ঞা করে নিল, সে মেয়েদেরকে শিক্ষিত করে তুলবে। মেয়েরা যখন শিক্ষিত হবে তখনই কেবলমাত্র তারা প্রতিবাদ করতে পারবে। বুঝতে পেরেছ? কিন্তু আশা ছাড়িতে পারিলাম না, এই কারণে সে মূলত বিবাহ করতে রাজি হয়নি। সেই সুরটি যে আজও আমার হৃদয়ের মাঝে বাজিতেছে, সে যে কোনো ওপারের বাসি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল, আর সেই যে রাত্রি অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে। বাট দেখো, কল্যাণী যেহেতু তার কারণটা এক্সপ্লেইন করে দিয়েছে, সে অ্যাকচুয়ালি কেন বিয়ে করতে চায় না, তারপরেও অনুপম তার আশা ছাড়েনি, সে আশায় আছে। তার মনে সেই একটা কথাই বাজে, জায়গা আছে। সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। মানে তখন যখন সে বিয়ে করতে গেছিল তখন 23, আর পরবর্তীতে 27, মানে যখন সে গল্পটা লিখছে। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত একমাত্র ছেলে বলিয়ে মা আমাকে ছাড়িতে পারে। দেখো, সে মাকে ছেড়ে চলে আসছে কল্যাণীর জন্য, কল্যাণীকে বিবাহ করার জন্য। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। সে যেহেতু রিকোয়েস্ট করেছে, সে যাতে রিকোয়েস্টটা যেহেতু অ্যাকসেপ্ট হয় নাই, সেখান থেকে বলছে ঠিক আছে আমি আর আশা করতেছি না বিবাহের, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা, জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়। সে যে মনে মনে বলছে যে জায়গা আছে, সে এখনো আসলে আশায় আছে যে তার যে জায়গা কল্যাণী কোনো না কোনো দিন দিবে। তার মনে একটা ছোট্ট একটা কর্নারে একটু ছোট্ট করে হইলেও তার আশাটা আছে। তাই বৎসরের পর বৎসর যা আমি এখানেই আছি, দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মনে মনে বলি এই তো জায়গা পাইয়াছি। যেহেতু সে আর ওই জায়গা থেকে যায় না, সে ওখানেই অবস্থান করছে, মানে কোথায়? কানপুরে। এবং কল্যাণীর সাথে দেখা হয়, কথা হয়, এবং তার কোনো কোনো কাজে তাকে হেল্প করে, এভাবেই সে তার পাশে রয়েছে। এবং একটা সময় একদম চিন্তা ভাবনা করবে যে কোনোভাবে যদি কখনো না কখনো কল্যাণী অ্যাকসেপ্ট করে নেয় সিনেমার মতো। তো এইটাকে সে যেহেতু তাকে হেল্প করতে পারছে, সাহায্য করতে পারছে, মানে আমার কাউকে ভালো লাগে, আমি কাউকে পছন্দ করে ভালোবাসি, তো তাকে সম্পূর্ণরূপে না পেয়েও তার কাছাকাছি থেকে তাকে বিভিন্নভাবে হেল্প করে নিজেকে স্যাটিসফাইড করা যায়, এইটাই কিন্তু এখানে ব্যক্ত করেছে অনুপম। ওগো অপরিচিতা, এই যে সেই অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। অনেক সুন্দর একটি গল্প, ছোট গল্প এভাবেই শেষ হলো যে তোমার পরিচয় কিন্তু এখনো শেষ হইল না, আমি তোমার ভেতর পর্যন্ত যাইতে পারলাম, আমি তোকে বাইরে দেখছি, কথা হচ্ছে, গল্প হচ্ছে, হেল্প করছি, এটাই অপরিচিতা। তোমার পরিচয় শেষ হলো না, তুমি আমার কাছে অপরিচিতাই হয়ে রয়ে গেলা, বাট এই যে তুমি যে কথাটা বলেছো যে এখানে জায়গা আছে, সে জায়গাটা কিন্তু আমি পেয়ে গেছি। এই যে মূলত গল্প। আশা করছি যে গল্পগুলো বুঝে গেছো, গল্প মূল স্টোরিটা বুঝে গেছো। যখন তোমরা তোমাদের সিকিউ এমসিকিউ এর জায়গাটা বলে দিলাম, সিকিউ এর জায়গাটা তো বুঝতেই পারছো যে কোনো একটা লড়াই জায়গাতে কল্যাণীর জায়গায় অন্য একটা মেয়েকে বসিয়ে কল্যাণীর সাথে এই ঘটে যাওয়া কাহিনীগুলো উদ্দীপকে লিখবে, দেন তোমাকে কম্পেয়ার করতে বলবে, কোনো একটা বিষয়ের সাথে তুলনা করতে বলবে, কতটুকু ধারণ করতে বললে খণ্ডাংশ মাত্র যুক্তিগত ব্যাখ্যা করো, তোমার যুক্তি দাও, তোমার মতামত প্রদান করো, এরকমটাই হবে। যদি তোমার গল্পে আর কোনো প্রবলেম না থাকে, তো তুমি তখন কি করবে? উদ্দীপকের সাথে রিলেট করতে পারবে, এবং রিলেট করে করে তুমি আনসারটা করতে পারবে, এবং ধাপে ধাপে সুন্দর করে যদি গুছিয়ে লিখো, ইনশাল্লাহ ভালো মার্কস এখান থেকে তুলতে পারবা। এই জায়গাতে তোমাদের একটা বিষয় দেখিয়ে দিই, যেটা হচ্ছে এমসিকিউতে অ্যাকচুয়ালি আসে।
পাঠ পরিচিতি থেকে, হ্যাঁ একটু খেয়াল করো। তারা যে মূলত অপরিচিতা গল্পটা কোথায় কিভাবে কখন প্রকাশিত হয়েছে এটা একটু মনে রাখতে হবে, নোট করো, মার্ক করো যারা নোট করছো। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের 1914 কার্তিক সংখ্যা। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের সংকলন গল্প সপ্তকে এবং পরবর্তীতে রবীন্দ্রনাথের এই গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখবো। প্রথম প্রকাশিত হয়েছিল প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্রে, পরবর্তীতে সংকলন করা হয়েছে কিসে? রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। কত খণ্ডে? তৃতীয় খণ্ডে। এটা একটু ভালোভাবে মনে রাখবা। পরবর্তী আরেকটু খেয়াল করো যে অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। অপরিচিতা গল্প কোন পুরুষের জবানিতে লেখা হয়েছে? উত্তম পুরুষ। আমরা বাংলা ব্যাকরণে পড়ে থাকি কি পুরুষ 3 প্রকার, ঠিক আছে? এখান থেকে এটা উত্তম পুরুষের জবানিতে লেখা হয়েছে। এবং এখানে যে মূলত দেখো সর্বোপরি যদি আমরা চিন্তা করি যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন অনেক ছোট গল্প লিখেছে যেগুলোতে মানুষ বা নারীরা বিভিন্নভাবে যৌতুক প্রথার দ্বারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে। সেই জায়গা থেকে এটা একমাত্র সার্থক গল্প যেখানে তিনি দেখিয়েছেন যে নারী কিভাবে তার যৌতুক প্রথার প্রতিবাদ করলো, কিভাবে সে এটার প্রতিবাদ করেছিল। তার বাবা এবং মেয়ে দুইজন মিলে এই অমানবিকতার যে একটা প্রতিবাদ হয়েছিল তারা সেটা করতে পেরেছিল। ঠিক আছে? আর ওর কল্যাণী যেহেতু এটা উপলব্ধি করেছিল যে কিভাবে এগুলো প্রতিবাদ করা যায়, সেখান থেকে সে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। এভাবে সে মেয়েদের পাশে ছিল। ঠিক আছে? ফ্যামিলি পার্টি রেখে ক্লাস করতেছে আপু সেই ফার্স্ট থেকে, থ্যাংক ইউ। অনেক উপকার হলো কিন্তু তোমারও, যে ইনশাল্লাহ আর এই জায়গা থেকে আর কারো প্রবলেম হবে না। তোমরা সৃজনশীল ইনশাল্লাহ লিখে আসতে পারবা যদি তোমরা বুঝতে পারো, বুঝে থাকো। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, যেটা বুঝতে না পারো সেটা একটু কমেন্ট করো। মাতুল হচ্ছে মামাকে বোঝায়, মামার বাসাটাকে মূলত মাতুল বোঝায়। তো মাতুল দিয়ে এখানে যেহেতু মামাকে ইঙ্গিত করা হচ্ছে। প্রথম চৌধুরী না, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও, ক্লিয়ার কিনা, কার কোনো কোথাও প্রবলেম আছে কিনা, অল ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ক্লিয়ার আপু, অনেকেই বলছে ক্লিয়ার। ওকে, তাহলে আর আমরা লেট করব না, বুঝতে যেহেতু পেরে গেছো। ওকে, ক্লাস ভালো লাগে যেহেতু তোমরা সবসময় ক্লাসে এভাবে জয়েন থাকবে। ওকে, তো ঠিক আছে, শেষ করছি এখানেই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।